দেখ তোকে কেউ মেরে ফেলতে পারে, এই সে, তুই হচ্ছে আমি তোকে বিয়ে করবো। পরে না আমি হা করে তাকায় আছে, আমার মামা, কোন মামা? মানে চাচাতো মামা। আমি হা করে ওনার মুখের দিকে তাকায় আছি, হ্যাঁ 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 বাউন্ডুলেটা। তাই আমি মামা আমার চেহারার দিকে হা করে তাকায় আছি যে কি বলে কি বলে। আমি মানে মামা মানে তো আমি সারাজীবন জানছি বাবাই, বাবার সমতুল্য মামা। তো আমি সবসময় আর কি ওই জায়গাটাতেই থাকতাম, যে টিএসসি আশেপাশে বিভিন্ন হলে যে যেখানে থাকতো মেয়েরা কোঅর্ডিনেশনের জন্য তোমাকে ফোন দিত। হ্যাঁ, দ্যাটস ওয়াই তুমি একজন করে আনতে পারত। আমার সাথে আসতো আর কি। বলতেছে আপনাকে একটা মেসেজ দিছি, এটা আপনি বাসায় গিয়ে দেখবেন। বলছি কি মেসেজ, আমি এখনই দেখি। পরে বলে না না এটা আপনি বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় গেছি, যাওয়ার পর দেখছি যে ও লেখছে, নর্মালি লেখছে যে আসেন একটা হালাল কাজ করি। আমি বলছি হালাল কাজ কি করবি, ফকির টকির খাবে না? আমি তখন ফোন দিচ্ছি ফকির টকির খাওয়াবি? ঠিক আছে খাওয়াবো না, সমস্যা নেই। ও তোমাকে আপনি বলো, তুমি ওকে হ্যাঁ তুমি হ্যাঁ বলো। হ্যাঁ তুই বলি। তারপর বলছে যে খাওয়াবি, সমস্যা নেই, সমস্যা নেই, আমি যতটুকু পারি আমি তোকে হেল্প করবো। পরে ও বলতেছে না না ফকির খাওয়াবো কেন? পরে বলছে তা কী করবি? পরে বলতেছে যে বিয়ে করবি। আমি বলছি ও বাবা বিয়ে করবি, কারে করবি কর, সমস্যা নেই, আমার দরকার লাগে আমার বাসায় তোদের ম্যানেজ করে দিব না সুন্দর করে বিয়ে টিয়ে করার জন্য। তো পরে বলছে দূর আমি আপনাকেই বিয়ে করবো। আমি বলছি হ্যাঁ কী বলে এই ছেলে, মানে আমার কথা হচ্ছে ও আমার থেকে মানে মোটামুটি ভালোই ছোট, এ কি বলে। ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 একযোগে ইউটিউবে এবং ফেসবুকে স্ট্রিমিংয়ের থ্রুতে অ্যান্ড অফকোর্স 90.4 এর ফ্রিকোয়েন্সি মডিউলের থ্রুতে আমাদেরকে আপনারা শুনতে পান, এবং পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মের থ্রুতে আপনারা আমাদেরকে দেখতেও পান। এবং আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা যে আপনারা আবারও খুব যত্ন করে ঢাকা এফএমকে অ্যাট দ্য সেম টাইম ভালোবাসার বাংলাদেশের টিমকে আবার দেখতে পছন্দ করতেছেন। আমাদের আজকের গেস্ট আপনার অলরেডি উপস্থিত, একদিকে প্রান্তের একদম শেষে, আর একদিকে মাঝখানে চন্দ্রা, চাঁদ যেভাবে মাঝখানে জল করে ভাসে আর সুন্দর করে হাসে, আর আমি আটকায় যাচ্ছি তার দাঁতে। আরে আমি তো কবি হয়ে গেছি। দাঁতে বলতে এই দাঁতটা দেখতে অনেক সুন্দর লাগে। আরে ভাই দর্শকের দৃষ্টিতে দেখতেছি, মানুষ তো তোমারই ভাই। ঠিক আছে, ইভেন ওর ফেসবুকে আর কি নিক নেমও হচ্ছে গজদন্তিকা। ওটাকে গজগন্তিকা বলে, রাইট? এই যে এইখানের যে দাঁতটা, ইটস বিউটিফুল টু লুক। সো আমি আরও বলতে মন চাচ্ছে, কিন্তু ঘরণীর কথা খেয়াল হচ্ছে। ও আবার ইদানিংকালে কেন জানি প্রোগ্রামটা ঘুরে ফিরে দেখে, যেহেতু ছেলে বড় হচ্ছে কোনো না কোনোভাবে একটা প্রোগ্রামে ক্লিক করে বসে, তো সেভাবে তো আমাকে কখনো বলো না। তো এই ভয় থেকে আমি থেমে গেলাম, তোমার ভয়ও কাজে লাগতেছে। আপনাদেরকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ফোন করতে পারছেন, অ্যান্ড অফকোর্স টেক্সট করতে পারছেন, স্পেশালি 01841904904 এই নাম্বারে। আপনারাও কিন্তু আসতে চান, আমি জানি, আপনাদের মনের কথা বুঝি। সো আপনারা চাইলে টেক্সট করে দেন, ছোট্ট করে স্টোরিটা বলে, তারপর আমরা আপনাদের সাথে কমিউনিকেট করি এবং আমাদের হট সিটে নিয়ে আসি। সময় নিচ্ছে না, সরাসরি গল্পে চলে যাচ্ছি। যেহেতু সুন্দরের বড় বেশি পূজারই আমি চন্দ্রাকে দিয়ে শুরু করতে চাই। চন্দ্রা, হাউ ইজ গোয়িং লাইফ? হ্যাঁ গুড চলতেছে, যেভাবে চলা দরকার। তুমি কিন্তু অনেক স্টাইলিশ অ্যান্ড ফ্যাশনেবল। থ্যাংক ইউ। না, আমি আমার তোমার নেল পালিশের দিব্যি দিয়ে বললাম, তুমি আসলে অনেক ফ্যাশনেবল। থ্যাংক ইউ। এসব রিলেটেড কোনো কাজে আছো নাকি? জি আমি হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্র্যান্ড প্রমোশন করি, মডেলিং করি। ঢুকেছিলাম আর কি আমি টিভি নাটক দিয়ে, দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে যুগ যেদিকে গড়াচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি, এখন ব্র্যান্ড প্রমোশন করতেছি। তো এই তো টুকটাক চলছে। জীবনের কথা। আমার হচ্ছে স্কুল লাইফ, মানে আমার জন্ম হচ্ছে ঢাকাতে, ঢাকা ক্যান্টনমেন্টে। আমার নানা ছিলেন হচ্ছে গিয়ে আর্মি অফিসার। তো আমার বাবার সাথে আমার মায়ের হচ্ছে সেপারেশন অনেক আগেই হয়ে গিয়েছিল, মানে আমি আমার বাবাকে পাই নাই। তো আমি আমার ফ্যামিলি বলতে বুঝছি আমার নানা, আমার নানি, আমার মা, এই তিনজন। তোমার বেড়ে ওঠা বলতে তুমি বুঝতা যে এই পরিবার এমনই হয়? হ্যাঁ পরিবার এমনই হয়। আমি না কখনো মানে যখন আমি 4-5 বছর, তখন আমি বুঝতামই না যে দাদা দাদি, ফুপু, চাচা এগুলা কাকে বলে। ইনফ্যাক্ট বাবা, হ্যাঁ বাবা, মানে বাবাটা বুঝতাম, কেননা স্কুলে যাইতাম তো তখন দেখতাম যে ও আচ্ছা ঠিক আছে বাবাও একটা জিনিস হয়। তো তখন খারাপ লাগতো, আম্মাকে বলতাম, আম্মা বলতো যে কেন আছে তো, সমস্যা নাই, এগুলা নিয়ে কোনো চিন্তা করবা না, আমিই তোমার মা, আমিই তোমার বাবা, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, তুমি তোমার বাবার কাছ থেকে যেটা পাইতা তার থেকে বেটার কিছু আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তা আমি আমার ফ্যামিলি বলতে সবসময় বুঝছি যে আম্মা, নানা, নানি, মামা, এরাই, মানে আমার কোনো মানে ওই সাইডের কোনো ফ্যামিলি নাই, বা আমি কখনো কাউকে বাবা, চাচা, ফুপু এগুলো বলে ডাকিও নাই। খুব খারাপ লাগতো, রাইট চন্দ্রা? হ্যাঁ এগুলা, হ্যাঁ খারাপ এখন লাগে না, কেননা ছোটোবেলায় লাগতো অনেক, এখন লাগে না, কেননা মনে হয় যে উনি তো আমাকে ফেলে গেছে, উনি কোনোদিন খোঁজ নেয় নাই, ওনার জন্য আমার খারাপ লাগে, কী হবে। কিন্তু ছোট বাচ্চা মেয়ে চন্দ্রা যখন অনেকে দেখতো যে বাবার হাত ধরে স্কুলে আসতেছে, হ্যাঁ অথবা কোনো রেস্টুরেন্টে খাচ্ছে, বাবা এইগুলা, হ্যাঁ এগুলা খুব মানে মিস করতাম। তো দেখা গেছে এই জন্য আম্মু আমাকে বেশি একটা বাইরেও নিয়ে যাইতো না, যে আমার মেয়ের বাইরে গেলে খারাপ লাগবে, দরকার নেই, আমার মেয়ে আমার বাসায় থাকুক,
আমি যতটুকু পারি তাকে প্যাম্পার করার ট্রাই করব। ওকে, তারপর তোমার বেড়ে ওঠা দেন। তারপর হচ্ছে গিয়ে দেন হচ্ছে নানা রিটায়ার হয়ে গেল, আমাদের ঢাকায় থাকা আর হলো না। নানার একটা গাজীপুরে, নানার তার মানে যত ইনকাম ছিল সেটা দিয়ে উনি একটা বাড়ি করেছিলেন গাজীপুরে। তো আমি মেবি তখন 5-এ, তখন হচ্ছে আমরা গাজীপুর শিফট করে যাই। দেন হচ্ছে গিয়ে আম্মা, আমি যখন মানে আমি 5-এ থাকতে শিফট করার পর 6-এ মানে পরের বছরই আম্মা মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তো মানে হঠাৎ, এটা একদম সাডেন, মানে একটা ফ্রাইডেতে আম্মা হচ্ছে গিয়ে বাইরে গেছিলো। দেন উনি খুব ভালো মানুষ, বাইরে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি একসাথে, খুবই নর্মাল সব কিছু, মানে এটা একদম সাডেন হয়ে গেছে। দেন আম্মা 4টার সময় আম্মার লাশ নিয়ে আসছে বাসায়। মানে এটা দেখার পরে মানে আমি একদম মানে ওই দিন থেকে মানে আমি আগে খুব মানে ব্লাড দেন টিয়ে দেখলে খুব ভয় পাইতাম, প্যানিক হয়ে যেতাম। আমি হচ্ছে কি, আমার একটু সমস্যা আছে, মানে আমি হচ্ছে কারো ধমক সহ্য করতে পারি না এখন অবধি না। আমার মামার একটু গম্ভীর কণ্ঠ আর কি, একটু হয় না যেরকম কণ্ঠ, তো উনি যদি আমার সাথে নর্মাল কথা বলতে আসতো যে কেমন আসতো, এটা বললে আমার কান্না চলে আসতো। মানে এরকম গম্ভীর কণ্ঠ, মানে আমার এগুলো আমি শুনতেই পারি না এখনও না, যে আমাকে কেউ জোরে কথা বললেই আমার কান্না চলে আসে। তো ওই দিন হলো গিয়ে এরকম হলো যে আমি আমার লাশ ওখানে কেউ বসবে না, কারণ ওটা অ্যাক্সিডেন্টাল তো, মানে কেউ বসতে চাচ্ছে না, লাশের পাশে কেউ বসতে চাচ্ছে না রাত্রেবেলা, সারা রাত্রে। তো আমার লাশ আসছে 4টার সময়, পরের দিন 10টার সময় মাটি দেওয়া হয়েছে। ওই দিন সারা রাত আমি ওখানে একা একা বসা, মানে পুরা রাত আমি একা একা বসা, কেউ নাই। নানা তো পুরো অসুস্থ হয়ে গেছে, নানার একটাই মেয়ে ছিল, নানি দুইজনেরই একটাই মেয়ে একটাই ছেলে। মা মারা গেছে, মানে মাকে তো কখনোই আর কি দূরে রাখে নাই তারা, বিয়ে হোক যখন হোক মা সাথেই ছিল। তো মানে নানার জন্য এটা খুব বড় একটা শখ ছিল যে এটা কেন হলো, কিভাবে হলো, এটা মানে আমার কি ভুল ছিল। আমার সুস্থ মেয়ে বাসা থেকে বের হইলো, সে লাশ হয়ে ফেরত আসলো। মানে ওনাদের মতো অসুস্থ। তো আমি হচ্ছে কি কেমন যেন চুপচাপ হয়ে গেলাম, হয়ে মানে আমি লাশের পাশে বসে আছি। দেখা গেছে যে আমার অনেক চাচাতো খালা, ক্লাস 5-এ তুমি? 6-এ। হ্যাঁ, তো আমার অনেক খালারা আসছে, চাচাতো খালা, দেন হচ্ছে মামা অনেকেই আসছে, মামি, মানে অনেক আত্মীয় স্বজন আসছে, কিন্তু মানে তারা কেউই আর কি বসতে সাহস পাচ্ছে না। তারা কিন্তু মোটামুটি বড়, ওই টাইমে ভার্সিটিতে পড়ে কেউ, এরকম। পরে আমি একাই বসছি, আমার কারোর দরকার নেই, আমি একাই বসে থাকবো, কোনো সমস্যা নেই, কিছুই হবে না, কেন আমার মা, উনি আমার মা, কিচ্ছু হবে না আমার। ওই মানে তারপর হচ্ছে পরের দিন আম্মাকে মাটি দেওয়া হয়। দেন হচ্ছে লাইফ একটু উল্টাপাল্টা হয়ে গেছে। মানে নানি তো একদম অসুস্থ, নানি যতটুকু উনি সুস্থ ছিল, এই ট্রমার পরে উনি আর সুস্থ থাকতে পারেনি। উনি মোটামুটি হাঁটতেও পারতো না, মানে ঠিকভাবে হাঁটতেও পারতো না পরে। তা আমার অবস্থা এরকম হয়ে গেল যে নানাও হাঁটতে পারে না, মানে মানে নানা হাঁটতে পারে, মানে মোটামুটি চলাফেরা করতে পারে, কিন্তু ওনার ক্যান্সার ধরা পড়লো। মানে মোটামুটি 2 মাস পরে ওনার ক্যান্সার ধরা পড়লো, ওনার কলন ক্যান্সার হইলো। তো উনি মোটামুটি ভালো সুস্থ হয়ে গেল। তো এখন আমার উপর এসে দায়িত্ব কেমন পড়লো যে বাসার সব ধরনের কাজ করতে হবে। সব ধরনের কাজ বলতে কি, ওই যে ঘর ঝাড়ু এগুলো না, একটা ছেলে যা যা করে, বাজার করতে হবে, বাইরে যাইতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, কোথায় মানে কোন ভাড়াটিয়ার কোন প্রবলেম হইতেছে, মানে ওটা তো একটা মানে মফস্বল এলাকা। তো দেখা যায় যে কোনো একটা প্রবলেম হইলে ওই বাড়িওয়ালার কাছে এসে যে আমার এটা নষ্ট হয়েছে, আমার ওইটা হয়েছে, আমার এটা হয়েছে। তো আমার নানা বলতো যে ওর বাড়ি, ওকে বলেন ভাই, আমি অসুস্থ, আমাকে বইলা কোনো লাভ নেই, কারণ আমি কিছু করতে পারবো না, ওকে বলেন, দেখেন ও করে দিবে। আমি ওগুলো করা শুরু করলাম। দেন আস্তে আস্তে মানে আমি মানে এইভাবেই আর কি দেখা গেছে মানে স্ট্রং হইতেছি। আমি তো আগে বাইরে একা বাসে উঠতে পারতাম না, এরকম অবস্থা। কিন্তু ওইটার পরে আমি হচ্ছে একটু শক্ত হয়েছি যে না ঠিক আছে, কেননা আমার কেউ নাই, আমার নানির কেউ নাই, ওনাদেরকে অ্যাটলিস্ট আমার দেখতে হবে। আমার মামা হচ্ছে মেইন ইঞ্জিনিয়ার, উনি খুব ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে উনি ওরকম না আর কি, আমাদের সাথে খুব একটা দেখাশোনাও মানে আমাদের প্রফেশনালি হয়তো সুযোগও খুব বেশি পায় না, সুযোগ পাইলেও মামা আসে না, ওইভাবে কমিউনিকেশন করে না, না, মামা আসে নাই কখনো, আসে না আর কি। ওনার আর কি এসবের উপর কোনো ইয়া নেই, যে আছে থাকলে থাক, না থাকলে নেই। চন্দ্রার পরিস্থিতি কতটুকু রিলেট করতে পারছেন জানি না। তোমার বয়স তখন কত চন্দ্রা, যখন বাবা মার সেপারেশন হয়? আমি জানি না, আম্মু বলছে যে তখন আমার 8 মাস, মাত্র 8 মাস বয়সে তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, এবং তারপর থেকে তার বাবা মিনিমাম কোনো খোঁজ খবর রাখেন, আজ অবধি রাখেনি না মানে। এবং এরই মধ্যে যখন সে ক্লাস 5-এ, তখন সে তো মানুষ হয় অ্যাকচুয়ালি, তার নানা যিনি আর্মি অফিসিয়াল ঢাকা ক্যান্টনমেন্টে বড় বাচ্চা, ওখানে জন্ম হয় এবং বড়ও হয়, এবং পরবর্তীতে এই শহর থেকে হঠাৎ করে মফস্বলে চলে আসা, যেহেতু তার নানা রিটায়ার্ডের পর চলে আসে গাজীপুরে। দেন গাজীপুরে ক্লাস 6-এ ভর্তি হওয়ার সাথে সাথে 4 মাসের মাথায় তরতাজা একজন মানুষ,
যিনি বাইরে যান পরবর্তীতে লাশ হয়ে ফিরে আসেন তার মা। এবার কত তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ হচ্ছে একটা মানুষের জীবনে। দেন ফাইনালি তার নানার কোলন ক্যান্সার ধরা পড়া এবং তার নানি অসুস্থ, মামা তো ওইভাবে খোঁজখবর নেন না, আর এই তো অবস্থা, এই অবস্থার মধ্যে আছে। মানে ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট যে কত অল্প সময়ের মধ্যে একটা মানুষের জীবনে কত রকম ট্রানজিশন যাচ্ছে। তারপর চন্দ্রা, তারপর হচ্ছে কি আমি মানে এই কাজ মামা ওইভাবে দেখাশোনা করে না, খোঁজ খবর রাখে না, সমস্ত দায়িত্ব হঠাৎ করে তোমার হঠাৎ ঘাড়ে। করে, হ্যাঁ আমি না এত ছোট, আমি না বুঝতেছিলাম না আসলে আমি কি করবো বা আমার কি করা উচিত। আম্মা থাকলে হয়তো বা একটা কিছু গাইড করতে পারতো, বা আমার জায়গায় আম্মা ওই জায়গায় সংসারের হাল ধরতো। খুব অবাক হচ্ছি যে এই ভদ্রলোক তো কোনো না কোনোভাবে খবর পাইছে, এইসব যারা জন্ম দিছে তার খবর একবারও নেওয়ার প্রয়োজন মনে করে। আমি তোমার বাবার কথা বলতেছি, হ্যাঁ নিঃসন্দেহে খবর গেছে, কোনো হ্যাঁ না কোনো খবর গেছে, এটা আমার নানা বলছে, আমার নানা বলছে আর কি, এটা আমি জানি না, এটা আমি দেখিও নাই। আম্মা মারা যাওয়ার পর নাকি আমার দাদা আসছিল, সে নাকি 50,000 টাকা দিয়ে মানে নানাকে বলছে যে আপনি 50,000 টাকা রাখেন, এটা ওর জন্য। কি পরে হলো আমার নানা 50,000 হ্যাঁ আমার নানা ফেরত দিয়ে দিছে, বলছে আমি যদি ওকে সারা জীবন পালতে মানে এই অবধি পালতে পারি, আমি সারা জীবন ওকে পালার ক্ষমতা রাখি, এই জন্যই হচ্ছে গিয়ে আমি ওকে রাখছি আমার কাছে। আপনাদের টাকার আমার কোনো দরকার নেই, আপনার টাকা নিয়ে চলে যান। খোঁজও নেয়নি একবারও? না খোঁজও নেয় নাই, মানে হ্যাঁ চাইলে পারতো, কেননা আমার আম্মা আব্বার তো রিলেশনে বিয়ে ছিল, আম্মারা হচ্ছে নিচতলায় ভাড়া থাকতো, আব্বারা 3 তলায় থাকতো, মানে আমাদের যে মানে খুব দূরত্ব ছিল বিষয়টা তাও না। দেখোনি তুমি কি তোমার না বাবাকে না একবারও? আম্মা কখনো বলে নাই, মানে যদি থাইকাও থাকে আমার আশেপাশে সে, আম্মা কোনোদিন বলে নাই। ছবিও দেখোনি কোনো? না ইভেন আম্মা 5 বছর মানে 5, আমি যখন 5-এ উঠছি সমাপনী পরীক্ষার সময় তো আব্বার নাম দিতেই হবে, বাবার নাম এটা লাগবে। সারা জীবন আমার মা আমার বাবার নামের জায়গায় তার বাবার নাম বসাইতো, আচ্ছা, নামও বলতো না। দেন যখন 5-এ বললো যে মানে নানার নাম হ্যাঁ, বসাইতো? হ্যাঁ, নানার নাম পাশে লিখে দিত, নানার নাম এইটা। আচ্ছা। তো পরে হচ্ছে 5-এ যখন মানে স্কুল থেকে একটা প্রেশার আসলো যে সমাপনী পরীক্ষাটা দিতেই হবে, এটা তো আর হবে না, এটাতে এটা বললে হবে না, বোর্ডের ব্যাপার। হ্যাঁ তখন হচ্ছে গিয়ে আমি জানছি আমার বাবার নাম শহীদুল ইসলাম। তখন জানলা কি না? হ্যাঁ শহীদুল ইসলাম, তখন জানছি। এতদিন পর্যন্ত ছবিও দেখেনি? না আম্মা ছবিও দেখায় নাই, আম্মা তুমি লাস্ট দেখোনি? না আম্মা মানে আম্মা কখনো মানে আমাদের হচ্ছে একটা বাউন্ডারি ছিল যে বাচ্চাই, আমার মামাও সেম, যে বাচ্চাই বড়দের জিনিসপত্র হাত দেওয়া যাবে না। তো আমরা হাত দিতামও না, মানে আমরা ওইভাবেই বড় হয়েছি যে না বড়দের জিনিস আলাদা, ছোটদের জিনিস আলাদা, তো আমরা হাতও দেইনি কখনো। তো এখন তারপর হচ্ছে লাস্ট যখন মানে এই নামটা প্রকাশ করতেই হয়েছে তখন আম্মা ছবি দেখাইছে, ছবি দেখায় দেন হচ্ছে ছবিগুলো পুরাই দিছে যে আমার দেখছিলা? ছবি, হ্যাঁ আমি দেখছি, ছবি দেখায় পুরাই দিছে যে আমার আর লাগবে না, তুই দেখছিস না, তোরে দেখানোর জন্য রাখছিলাম, শেষ পুরাই দিলাম। একবারই দেখছো ছবি? হ্যাঁ একবারই দেখছি, একবার দিছে, আম্মা পুরাই দিছে সাথে সাথে যে দরকার নেই, যে তোর খোঁজ রাখে নাই। রিঅ্যাকশন কি ছিল যখন দেখলে ভদ্রলোকের ছবি? আমার বাবা দেখতে খুব সুন্দর, আমি তখন এটাই বলছি যে মানে উনি খুব সুন্দর, ফর্সা, লম্বা, মানে আমি মানে যতটুকু ছবিতে বুঝছি আর কি, অনেক ফর্সা। আমি হচ্ছে জন্মের পর এরকম ছিলাম, এখন হয়ে গেছি, অনেক ফর্সা, দেখতেও খুব সুন্দর, কিন্তু আমার এটা দেখার পর মনে হয়েছে এত সুন্দর মানুষ এরকম করে কেন? এই রিঅ্যাকশন আছে? হ্যাঁ এত সুন্দর মানুষ, দেখতে তো খুব সুন্দর লাগতেছে, মানে আমার আম্মার পাশে এত সুন্দর মনে লাগতেছিল হচ্ছে না, মনে হচ্ছে এটা আমার বাবা, এরকম ফিল আসছিল? না আমার ফিল আসে নাই এটা আমার বাবা, কারণ আমার ওই অনুভূতিই কাজ করতেছে না ওইটা দেখার পর, আমরা ছবি দেখার পর। এরকম টাইপের লোক দেখছো আশপাশে কখনো আর? দেখছি হ্যাঁ? সেম আমাদের নাকি তাকে দেখছো? না 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 তাকে না, সেম মানে আমার বাবার বাড়ি যশোর, তো ওই রকম সেম আমাদের বাসায় একটা ভাড়াটি আসছে, ওনারও হচ্ছে উনি প্রেগনেন্ট, মানে আমরা জানি না, তখন হচ্ছে কি আম্মা মারা গেছে আর কি, আম্মা মারা যাওয়ার পরে তো উনি আসছে আমাদের এখানে ভাড়া নিতে। আমার নানার আবার একটা রুলস ছিল, উনি হচ্ছে ছোটো বাচ্চা ভাড়া দিত না, ছোটো বেবি থাকলে ভাড়া দিতে চাইতো না, কেননা প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো উনি যে প্রেগনেন্ট এটা তো আর উনি জানে না, তো ভাড়া দিয়ে দিছে। ওই বাচ্চাটা আমাদের বাসায় হয়েছে ছেলে বাবু, ওই লোকের বাড়িও যশোর, সেম কাজ সে করছে মানে ওই মহিলার সাথে একদম, আমি দেখতেছি আমার মার কাহিনীটা রিপিট হচ্ছে। তোমার ক্ষেত্রে যেমন 8 মাস বয়সে হ্যাঁ থাকা অবস্থায় ছেড়ে দিয়ে চলে রিপিট গেছে। হচ্ছে, পুরাটা রিপিট ওখানে কি হচ্ছে। হয়েছে? উনি মহিলাটা মানে মানে ওই লোকটা আসলে মানে এটা বলা উচিত না, বডি শেমিং হয়ে যায়, বা আল্লাহ তো সবাইকেই সুন্দর বানাইছে, কিন্তু আসলে ওই লোকটা ওই মহিলার তুলনায় অনেক সুন্দর ছিল, লোকটা অনেক ফর্সা, লম্বা চড়া, খুব সুন্দর ছিল। মহিলাটা দেখতে এভারেজ ছিল, কালো ছিল। তো মানে এখন উনি হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো, ওই লোক কিছু করতো না। তো উনার না মানে ওনার হাজব্যান্ডকে নিয়ে খুব ইয়ে ছিল যে হ্যাঁ ইনসিকিউরিটি, আল্লাহ আমি যদি কিছু ইয়ে না করি তাহলে ও মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে, পর আমার কি হবে, আমি এত ভালো একটা হাজব্যান্ড পাইছি এত বছর পরে। তো পরে কি হইলো, মহিলা যখন হসপিটালে, ওনার সিজারের বেবিটা হয়েছে, উনি হসপিটালে, এর মাঝখানে এই লোক বাসায় এসে টিভি, মানে ওই মহিলা গার্মেন্টসে চাকরি করে যা যা জমাইছে এত বছরে, স্বর্ণের জিনিস, টিভি, ভালো ভালো যেগুলো আর কি জিনিস, উনি ওগুলো নিয়ে বিক্রি করে দিছে, বিক্রি করে ওনার মতো বাড়ি চলে গেছে। এখন ওই মহিলা যখন হসপিটাল থেকে ব্যাক করছে,
আমরা তো জানি যে উনি ওনার ওয়াইফের জন্য এটা নিয়ে যাচ্ছে, আমরা আটকাই নাই। তো পরে আয়সা বলতেছে যে না এরকম, ও তো এরকম বিক্রি টিক্রি করে বাড়ি চলে গেছে, এখন তোমার ফোন টোন ধরতেছে না। সেম ঘটনা। আমি বলছি কি বলেন এগুলা। পরে অবশ্য আমার মা এটা করে নাই যে ওই বাড়িতে গেছে একটা সিন ক্রিয়েট। আমি ফিরে আসি, সো একই ঘটনা হ্যাঁ এক্সপেরিয়েন্স করছো। হ্যাঁ আনফরচুনেটলি ওই ভদ্রলোকের মাঝে তোমার যে বাবা তার মতো দেখতে টাইপের মানুষ, হ্যাঁ, সেও একই ঘটনা ঘটে, সেম জায়গার মানুষ, যশোর। এই ছবি এবং একই এলাকা, যাকে ছবির প্রশ্নে, চেহারার প্রশ্নে তোমার বিরক্তি ধরে গেছে। হ্যাঁ, আমার ভালোই লাগে না। ওকে, তারপর শুনি, তারপর বেরিয়ে আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সব স্ট্রাগল করতেছে তুমি, বাড়ি ঘর সব সামাল দিতে হচ্ছে, স্পেশালি ছেলেদের যা করা উচিত। ছেলেদের যা করা উচিত, হ্যাঁ, কারণ আমাদের আশেপাশে কোনো মানে ছেলেও নাই। ওই জায়গায় ভাড়া নিত যারা, তারা হচ্ছে দেখা গেছে সিঙ্গেল দুটা মেয়ে গার্মেন্টসে চাকরি করতেছে, ম্যাক্সিমাম নানা এগুলোই ভাড়া দিত, কারণ আমি একটা মেয়ে আছি বাড়িতে। তো দেখা গেছে যে ছেলে মানুষে খুব একটা ভাড়া দিত না, যে আমার একটা নাতি আছে, বড় হচ্ছে, সো ওরটাও আমার দেখতে হবে। তো আমরা এরকম থাকতাম। এখন হচ্ছে গিয়ে দেন আমি বাড়ির সব কাজ করতেছি, করতে করতে দেখা গেছে যে এমন সময় কি হইলো, আমার হচ্ছে গিয়ে নানার মানে মানে শরীরটা আরও খারাপ হইতে শুরু করলো। তো মানে নানা বুঝতেছে যে এখানে মনে হয় যে আমি মানে মানুষের একটা ফিল হয় না যে আমি হয়তো বা আর বাঁচবো না বেশি দিন। তো নানা এর মধ্যে কি করলো যে আমাদের বাড়িতে মোটামুটি ভালো একটা সম্পত্তির একটা ইয়ে আছে। তো নানা কখনো যায় নাই, তারা ভাইরা মারামারি করে, জমি জমা নিয়ে মারামারি করে, সে কখনো এটার ভিতর যাইতেই চায় নাই। সে খালি 6 মাসে একবার বাড়ি যাইতো, যায় ওই যে লিজ দেওয়া থাকতো টাকাগুলো নিয়ে আবার চলে আসতো। সে কখনোই হচ্ছে বাড়িতে যায় থাকতো না, সে চাইতো না আমরা যায় থাকি, কেন সে জানে মানে আমাদের বাড়ির পরিবেশটা কোনো একটা মেয়ে মানুষ থাকার মতো না। তো পরে নানা কি করলো, আমার বাড়িতে একটা জমি আছে খুব সুন্দর, ওই জমিটা 3 বিঘা একদম এক দাগে, ওই জমিটা হচ্ছে আমার নামে লিখে দিয়ে দিল যে আমি বাঁচবো না হয়তো বা বেশি দিন, আমার ছেলে যে ওকে দেখবে এটার কোনো মানে আমি কোনো ভরসাই পাই না। তোমার ম্যানেজার মামা? হ্যাঁ হ্যাঁ, দেখবেই না, ও দেখবে না কোনো দিন। আচ্ছা বাদ, আমি ওরটা আমি করে দিয়ে যাই। আর যে গাজীপুরের বাড়ি ছিল ওটা প্রথমে কথা ছিল যে আমার মামা তো বোন হাফ, আমি হাফ, এরকম করে দিয়ে যাবে। কিন্তু পরে মামা প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে ওরা বাচ্চা, ওরা ওদেরকে কেন দিবা, মানে আমার মামাতো বোন তো আমার থেকে আরো ছোট, ওরা বলছে ওরা বাচ্চা, ওদেরকে কেন দিবা, ওদেরকে মানুষ মেরে ফেলবে, এই করবে সেই করবে। মানে এখন আমার নানা তো অসুস্থ, ওনারে এত বুঝাইলে পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে বাবা, আমি বাড়ি তোরেই দিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। ওরা বলছে কি শর্ত, যে যতদিন চন্দ্রা তোর মা আছে, তোর মা যতদিন অ্যাটলিস্ট বেঁচে আছে, ততদিন চন্দ্রা আর তোর মা এখানেই থাকবে, এই বাড়িতে থাকবে, তুই এই বাড়ি বেচতে পারবি না, যাই করিস বেচতে পারবি না। আচ্ছা ঠিক আছে, উনি এটা বলে বাড়িটাই লেখা নিছে সুন্দর। তার মোটামুটি 1-1.5 মাস পরেই নানা মারা গেছে। নানা মারা যাওয়ার পর হঠাৎ করে নানাও মারা গেল। তো মারা যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে মানে আমার এমন অবস্থা, মানে আমি হঠাৎ ওই দিন কেন জানি মাথার মধ্যে একটা জিনিস ঢুকলো যে আমার মনে হয় কপাল থেকে ভাত খাওয়া উঠে গেল, এরকম লাগতেছে। হ্যাঁ, এত দিনে মনে হয়েছে, আমার কখনো এটা মনে হয় নাই। হ্যাঁ, ছাদ ছিল, কোনোদিনও এটা মনে হয় নাই। হঠাৎ কেন জানি মনে হলো যে আমার ভাত খাওয়া উঠে গেল কপাল থেকে। আমার যে সুখের ভাত খাইতেছিলাম, হয়তো বা কাজ করতেছিলাম, কিন্তু ওরা আমার ফ্যামিলি, ওদের জন্য কাজ করলাম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই যে সুখের ভাত, এই সুখের ভাত আর হবে না। গেল পরে মামা, তখন মেবি আমার বয়স 16 বছর চলে, নানিকে নিয়ে মামা বললো যে চলো তাহলে বাড়িতে। আমার মামা কি করলো, সারাদিন আসলো না। নানা মারা গেছে সকাল মানে দুপুর 12টায়, আসলো না, সে সারাদিন আসলো না। আমি হচ্ছে পুরা মানে লাশ নিয়ে, আমি ফার্স্টে মানতেই পারিনি উনি মারা গেছে। আমি অ্যাম্বুলেন্সে করে, এত বৃষ্টি, হাঁটু পানি পুরো সব জায়গায়, আমি উত্তরার 4-5টা হসপিটাল ঘুরছি, আমাকে কেউ কোনো ডেথ সার্টিফিকেট দেয় নাই। তার ছেলে নাই, তার ছেলে কোথায়, আমি বারবার ফোন দিচ্ছি, সে আমাকে বলছে আসতেছি। কোথায় থেকে আসতেছে সেটাও বলে না। আচ্ছা আমি ঘুরতেছি, আমাকে তো কেউ দিচ্ছে না, আমি একটা ছোটো মানুষ, দেখতেছে যে ও কী করে নিয়ে আসছে, একটা লাশ নিয়ে আসছে, ওকে কি একটা ডেথ সার্টিফিকেট বললেই হয়ে গেল নাকি, আমাকে কেউ দিচ্ছে না। তো আমি অনেক টিয়ে করার পর আমার নানার একটা ভাগিনা জামাই আসছে, উনি আর্মি অফিসার, উনি আসছে, উনি আইসা পরে হচ্ছে এটা মানে ক্লেম করাইছে, ডেথ সার্টিফিকেট ক্লেম করাইছে। ইভেন সে আমাকেও অপর পাশ থেকে আমার মামা ধমকাইতেছে যে ডেথ সার্টিফিকেট ছাড়া তুই বাসায় আসতে পারবি না। পরে আমি বলছি আমি কি করবো, আমাকে তো দিচ্ছে না তো আমাকে কেউ ডেথ সার্টিফিকেট। পরে আমি মনে হয় 6টার দিকে ডেথ সার্টিফিকেট, না 5টার দিকে ডেথ সার্টিফিকেট পাইলাম হাতে। দেন 6টার দিকে আমরা হচ্ছে গিয়ে আবার উত্তরা থেকে গাজীপুর গেলাম বাসায়। নানার এতক্ষণে শরীরটা শক্ত হয়ে গেছে, আমি হাত ধরাই ছিলাম। ওই বাই দ্য ওয়ে, আমরা অফিশিয়ালি কোনো রকম কমিউনিকেশন ঢাকা এফএমের অথরিটিস পক্ষ থেকে দিই না। ইনফ্যাক্ট যে স্টুডিওতে এসে অতিথিরা তাদের গল্প বলে, বাট এটা যদি কারো কাছে এনকাউন্টার মনে হয়, তারা চাইলেই কিন্তু তাদের সপক্ষ অবলম্বন করে আমাদের প্রোগ্রামে এসে কথা বলতেই পারেন। তারপরে ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট দেন হচ্ছে কি আমি নিয়ে আসলাম বাসায়। তো আমার মামা কি করলো, আসলো মানে 6টা 6:30টার দিকে দেখলাম সে বাসায় আসলো। আসার পরে সে বাবার মুখ না দেখে প্রথমেই ঘরের ভিতর ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমাদের একটা স্টিলের আলমারি ছিল, ওটার
মধ্যে আমাদের জমি জমা ব্যাংক ব্যালেন্সের যত কাগজপত্র আর কি নানার ছিল সব ওটা ড্রয়ারে রাখা থাকতো, এটা সবাই জানতো। মামা আসলো, এসে আলমারি খুলে ফার্স্ট ওই কাগজপত্র ব্যাগে ভরলো, ভরার পরে সে তার বাবাকে দেখতে আসছে। মানে আমি পুরা ঘটনা দেখলাম যে উনি কী করে, আমি একটু দেখি। আমার তো কাঁদতে কাঁদতে এদিকে কাহিল অবস্থা, আমার অবস্থা খুবই খারাপ। আমি তার উপর সারাদিন দৌড়াদৌড়ি করছি, আমি নাই। পরে এইগুলো করার পরে আমি আর কিছু বলিনি, আমি কি বলবো ওনাকে। পরে জানাজা হইলো, জানাজা হওয়ার পর বলতেছে যে চলো তাহলে হচ্ছে ইয়ে করি, আব্বা তো মানে আমার নানা হচ্ছে কি তার বাবা মার সাথে, তার ইচ্ছা ছিল যে তার বাবা মার সাথে বাড়িতে তার হচ্ছে কবর হবে, উনি জায়গাও ঠিক করে রাখছিল। তো আমরা হচ্ছে ওখানে নিয়ে যাব ওনাকে। তো নিয়ে যাব, এখন পাবনায় যাব, আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স ঠিক করছি একটা। তো সবাই আমরা মানে আমি, আমার নানি, মামা, দেন হচ্ছে নানার ছোট ভাইরা আসছে বাড়ি থেকে তারা, তো আমরা হচ্ছে সবাই একসাথে যাইতেছি। তো এখন মামা হচ্ছে কোনাবাড়িতে যখন কোনাবাড়ি অবধি গেছে তখন মামা নেমে বলতেছে যে আমি চলে যাই, বাসায় চলে যাই। তো আমার ওই ছোটো নানা মানে যে নানার ছোটো ভাই, সে বলতেছে যে কেন বাবা তুমি বাসায় কেন যাবা, তোমার বাবা মারা গেছে, তুমি যাবা না, মাটি দিতে তো যাইতে হবে, তুমি তো ছেলে, তুমি তো একটাই ছেলে, তার বাচ্চা কাচ্চা নাই। তো পরে বলতেছে যে না মারাই তো গেছে, গিয়ে আর কি হবে। আমি সবই শুনতেছি, আমি কিছুই মানে আমি কি বলবো, আমি কাকে বলবো। তারপরে বলতেছে যে দেখো, ওরা মানে ওই নানা বুঝাইলো যে দেখো এই জিনিসটা খুব খারাপ হয়ে যাবে, কেননা ঠিক আছে তোমার বাবার উপর ভালোবাসা নাই বুঝলাম, কিন্তু আমার তো গ্রামের মানুষ, 10টা মানুষকে আমার কৈফিয়ত দিতে হবে যে তার একটাই ছেলে, সে কেন আসে নাই। তো আচ্ছা ঠিক আছে, সে অনেক কথা বলে তাকে রাজি করানো হলো, সে উঠলো, গেল বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর মানে ঠিক আছে জানাজা হইলো, সব ঠিকঠাক। এখন ডিসিশন এটা হইলো, এখন আমাকে নিয়ে শুরু হয়ে গেল। ডিসিশন এটা হইলো আমি বাড়িতে থাকবো। পরে বলছি আমি বাড়িতে কেন থাকবো, আমার পড়ালেখা সব ওই জায়গায়, আমি সব কিছু ওই জায়গায়। না পাবনা হচ্ছে আমার নানা বাড়ি। আচ্ছা, ওখানে থাকতে হবে। পাবনা হচ্ছে আমার নানা বাড়ি, তো বসে ওখানে থাকতে হবে। পরে বলছি কেন আমি এখানে কেন থাকবো, আমার ওখানে পড়ালেখা সব কিছু। আর এছাড়া তো আমি এটা বলছি তখন, আমার কখনো এই অবধি আমার মা বলতে পারবে না আমি তার মুখের উপর কোনো তর্ক করছি, বা উনি যা বলছে সারা জীবনে, উনি যে আমাদের সাথে এত খারাপ করছে এখন অবধি, আমার বিয়ে হয়ে গেছে তাও আমি উনি যেটা বলে হ্যাঁ বলে জাস্ট চুপ করে থাকি। আমি কখনো বেয়াদবি করি মানে ওনার সাথে অ্যাটলিস্ট করি না। তো পরে বলতেছে যে না তোমার থাকতে হবে, আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমিও তো কিছু বলতে পারতেছি না, কেন আমার আসলে মাথায় তখন নাই আমি কী করব। আমার যে মাথার ছাদ ছিল সেটা তো নাই, আমার এখন কি করা উচিত। আর একটা 16 বছরের মেয়ের মাথায় এর থেকে বেশি আসলে আসে না কিছু। তখন নানি বললো যে তোমার নানি তো হজে যাবে এবার আমার সাথে, তোমার নানিকে আমি নিয়ে যাই, তোমার নানি হচ্ছে আমার সাথে থাক আর তুমি বাড়িতে থাকো। বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে বাড়িতে থাকতে দিল। আমার মানে আমাদের বাড়ির সিচুয়েশন এরকম যে আমার 2 নানা, মানে ছোট যে 2 নানার ছোট 2 ভাই, ওনারা 2জন বাড়িতে থাকে। ছোটো জনের ছেলে হচ্ছে গিয়ে জব করে ঢাকায়, উনি ঢাকায় থাকে, মেয়ের বাড়িও ঢাকায়, কিন্তু সেজো যে ওনার আর কি ওনার মেয়ের বাড়ি পাবনা শ্বশুর বাড়ি, আর ছেলেটা হচ্ছে গিয়ে একদম বাউন্ডুলে বলতে কি মানে সব দিক দিয়ে সমস্যা, টাকা পয়সা চরিত্র সব দিক দিয়ে সমস্যা। তো ওনারাই হচ্ছে বেসিক্যালি আমাদের জমিগুলো আর কি ইয়ে করার চেষ্টা করছে, জোর করে দখল করার চেষ্টা করছে বা করছে। তো এখন মানে এরকম হলো যে আমি থাকতেছি কিন্তু আমার ওখানে মন টিকছে, খুব স্বাভাবিক, কেননা আমার ওখানে কেউ নাই, কথা বলার মতোও কেউ নাই। এটা এমন একটা নতুন জায়গা যেখানে আমি আশেপাশে কিছু চিনি না। তার উপরে এদের বাসার অবস্থা এরকম যে মানে আমার ওই নানার বাসায় অহরহ খারাপ মেয়ে আসতেছে, অহরহ চোখের সামনে এগুলো আমরা দেখতেছি। ইভেন আশেপাশে মানুষ কেউ কিছু বলতে পারতেছে না, কেন আমাদের মানে ওই জায়গায় আমাদের একটু প্রভাব বেশি, কিছু বলতে গেলেই মারামারি লেগে যাবে। তো ভাই মানুষের শান্তি বজায় রাখে, এখানে তো আর কেউ আয়সা শুধু আপনার বাসায় আপনি যা খুশি করেন, আমার তো দেখার বিষয় না। তো কেউ কিছু বলে না, মানে আমার এগুলো দেখে এত খারাপ লাগতো। তো আমি আমার মামাকে বিষয়গুলো জানাইছি যে মামা বাড়িতে এগুলো হচ্ছে। আমার মা বলে কি ধেত এগুলো মিথ্যা কথা, ও হচ্ছে ঢাকায় আসার এগুলো করতেছে, প্ল্যান করতেছে। পরে উনি বিশ্বাস করে নাই। তো আমি হচ্ছে প্ল্যান করা শুরু করলাম যে কীভাবে পালানো যায় এখান থেকে, কারণ আমি এখানে থাকলে আমি বাঁচবো না, এটা আসলে কোনো মানুষের থাকার মতো অবস্থা না, পরিস্থিতিও না। তো পরে আমাকে ইভেন আমি যখন মানে আমি আলটিমেট ডিসিশন নেওয়ার আগে এরকম কাহিনী হয়েছে, আমার ওই মামা আমাকে বলতেছে কি তোর তো অনেক জমি আছে, মানে বেসিক্যালি আমার নানা যে জমিটা আমাকে লিখে দিয়ে গেছে, হ্যাঁ ওটার উপর সবার। তো এখন বলতেছে যে দেখ তুই তো ছোট মানুষ, তোর নানা যেটা তোকে লিখে দিয়ে গেছে ওটা অনেক দাম, তো ওটা তুই যদি এখনই সেল করিস এখনই মোটামুটি 80-90 লাখের মতো পাবি, আরও দিন গেলে তো জমির দাম বাড়বে। তো দেখ তোকে কেউ মেরে ফেলতে পারে, এই সেই তুই হচ্ছে আমি তোকে বিয়ে করবো। পরে না আমি হা করে তাকায় আছে আমার মামা,
কোন মামা? মানে চাচাতো মামা। আমি হা করে ওনার ওই মুখের যে দিকে একটা তাকায় আছি, বাউন্ডুলে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ সেটা? বাউন্ডুলেটা। তাই আমি মামা আমার চেহারার দিকে হা করে তাকায় আছি যে কি বলে, কি বলে। আমি মানে মামা মানে তো আমি সারা জীবন জানছি বাবাই, বাবার সমতুল্য মামা, সে কিভাবে এগুলা কথা আমাকে বলতে পারে। তখন আমি বুঝে গেলাম যে ওনারও খারাপ নজর আছে আমার উপরে, তার মানে আমার এখান থেকে পালাইতেই হবে, আর কোনো উপায় নাই। তো পরে আমি হচ্ছে গিয়ে মানে চিন্তা করতে থাকলাম কীভাবে এখান থেকে বের হব, কেননা আমাদের বাড়িটা এমন জায়গায় আশেপাশে সব আমাদেরই আত্মীয়। একবার যদি সে ঘর থেকে ফোন দিয়ে বলে যে ওকে পাওয়া যাচ্ছে না, আশপাশ থেকে সব আত্মীয়রা বের হয়ে আসবে, আমাকে ধরে ফেলবে, এটা খুব স্বাভাবিক। তা আমি হচ্ছে চিন্তা করতে থাকলাম কেমনে কী করা যায়। তো আমি হচ্ছে মেবি কোরবানি ঈদের আগে আগে আমি হচ্ছে একটা করলাম যে আমার অনেক পেট ব্যথা করতেছে, আমাকে হসপিটালে যাইতে হবে। ওকে। তো যাতে করে আমাকে পাবনা শহর পর্যন্ত তারা নিয়ে যায়। তো শহর থেকে তো বের হওয়াটা ইজি, কেননা ওখানে অনেক মানুষ শহরে তারা এত কিছু খেয়াল করবে না। তো আমি হচ্ছে এরকম কোরবানি ঈদের 15 দিন আগে গেলাম, আমি বলছি আমার অনেক পেট ব্যথা করতেছে। পরে বলতেছে যে কেন কী হয়েছে, পরে আমি তো বলছি আমার অনেক দিন ধরে শরীর খারাপ, আমাকে একটু ডক্টর দেখাইতে যাইতে হবে। তো আমার যে খালা মানে ওর যে বড় বোন, ও আবার একটু নরম স্বভাবের মানুষ, পরে বলতেছে দেখ মেয়েটা মনে হয় অসুস্থ, তুই হচ্ছে ওকে নিয়ে আয়, আমার বাসা তো এখানেই, আয় সমস্যা নেই। তো কী করছে, ওনারা আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে আমাকে বসাইছে যে তুমি একটু বসো, ডক্টর আসতেছে, আমি একটু কথা বলে আসি। এই যে বসো কথা বলে আসি, আমি আর মাঝখান দিয়ে নাই, আমি বের হয়ে এমন এক দৌড় দিছি যে যেই দিক যাবো আজকে যাবই, এইখানে থাকবো না অ্যাটলিস্ট। পরে আমি একটা সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে আমি সিএনজি এলাকায় বলছি যে ভাই দেখেন, মানে ওনাকে একটু মিথ্যা বলতেই হয়েছে আমার, যে ভাই দেখেন আমার তো এরকম বিয়ে হয়েছে নতুন নতুন, আমি প্রেগনেন্ট, আমার ফ্যামিলির মানুষ চাচ্ছে যে আমাকে মানে অ্যাবর্শন করানোর জন্য প্লিজ আমাকে একটু এখান থেকে দূরে নিয়ে যান। তো উনি জিনিসটা বিশ্বাস করছে, করে হচ্ছে আমাকে খুব মানে দ্রুত চালায় ওই জায়গা থেকে সরাইছে। আগে সরানোর পর বলছে, এবার বলছে আপনি কোথায় যাবেন। পরে আমি বলছি যে আমি তো আসলে ঢাকা যাব, এখন কোন দিক গেলে বেটার হয়। পরে বলছে যে আপনি সিরাজগঞ্জ যাইতে পারেন বা ঈশ্বরদী যাইতে পারেন, দুই জায়গায় যাইতে পারেন। ঈশ্বরদী থেকে ট্রেন পাবেন, সিরাজগঞ্জ থেকে বাস পাবেন, এখন কোন দিকে যাইতে চান। আমি বলছি যে সিরাজগঞ্জে মেবি কাছে হবে, আপনি ওখানেই নিয়ে যান। তো উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি মানে আমার ফ্রেন্ড তখন হচ্ছে কি আমার কাছে ফোন কিচ্ছু নাই, তো আমার আবার তখন মানে তখন ব্রেন ভালো ছিল, মানে নাম্বার মুখস্থ থাকতো খুব। তো আমি হচ্ছে নাম্বার করে আমার ফ্রেন্ডকে ফোন দিছি, ফোন দিয়ে ওর থেকে টাকা নেয়, ওনাকে টাকা পে করে দেন হচ্ছে গিয়ে হাতে কিছুই ছিল না, কিচ্ছু নাই, আমি খালি হাতে খালি আল্লাহর নামে বের হয়েছি বাসা থেকে, যে এখান থেকে বাঁচতে পারলে অনেক কিছু হবে, কিন্তু আমার এখান থেকে আগে সরতে হবে। তো পরে আমি হচ্ছে গিয়ে বের হয়েছি, বের হওয়ার মানে ওর কাছ থেকে টাকা নিয়ে ওনাকে পে করে দিয়ে আমি বাসে উঠছি, বাসে উঠে দেন আমি গাজীপুর আসছি। মানে আমি তো চিনি তখন মানে মোটামুটি গাজীপুরের এইগুলোই, কারণ আমি এখন ক্যান্টনমেন্টে কার কাছে যাবো, ওটা তো আমার ছোটোবেলা ছিল। তো যেহেতু বড়োবেলায় দুই একটা হলেও বন্ধু বান্ধবী আছে জুটাইছি স্কুল কলেজে। তো পরে আসলাম, আসার পরে ফ্রেন্ডের সাথে তুমি কমিউনিকেট করলে? হ্যাঁ, ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করে দেন ও বললো যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, যা হবে দেখা যাবে। পরে আসলাম, আসার পরে আমার এরকম অবস্থা হলো যে আমার তো কিছু নাই, আমি তো একটা মেয়ে মানুষ। এখন একটা ছেলে তখন মানে আমি এটা গল্প বলতেছি 16 সালের, এখন আমরা যেরকম নর্মালাইজ করি জিনিসগুলারে, যে একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যাইতে পারে, একটা মেয়ে ফ্রেন্ড একটা ছেলে ফ্রেন্ডের বাসায়, এটা একটা নর্মাল। কিন্তু 16 সালে এটা ছিল না, বিশেষ করে গাজীপুরের মতো এলাকায় তো অসম্ভব। যে তাদের কথা হলো মেয়ে, ওরে বাবারে একটা ছেলের বন্ধু একটা মেয়ে কেমনে হবে, সম্ভব না, এটা অসম্ভব। তো এখন ওই ছেলে পড়লো আমার নিয়ে বিপদে, যে ওরে নিয়ে কি করব। এখন ও কি করলো যে ওর একটা ফ্রেন্ড মানে কোনো একটা মেয়ে ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে দেখ দোস্ত আমার একটা ফ্রেন্ড আসছে, এরকম বিপদে পড়ছে, একটু রাখ। এরকম করে একদিনে ওর বাসায়, একদিন ওর বাসায়, একদিন ওর বাসায়, দেন মানে হ্যাঁ ওর বিভিন্ন বান্ধবীর বাসায়, কেন আমার সেরকম কেউ বান্ধবী নাই, আমার যে 2-3 জন ছিল তাদেরকে আমি নক দিচ্ছি, তারা না করে দিছে। তো ওর একটা বান্ধবীর বাসায় দেখা গেছে আজকে ওর বাসায়, কালকে ওর বাসায়, আজকে ওর বাসায় 2 দিন, কালকে ওর বাসায় একদিন, আবার আরেকজনের বাসায়। গাজীপুরের বাসায় যাওনি যখন তো কট হয়ে যাবে? না কট না, গাজীপুরে তো কেউ নাই। মামা ততদিনে আমি এটা মিস করে গেছি যে মামা নানা মারা যাওয়ার 3 দিন পরে সে বাড়ি বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, বাড়ি একদম টোটালি বিক্রি করে দিছে। আমি না হলে ওখানে